নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন শিবরাম চক্রবর্তী রচিত ছোট গল্প অঙ্ক সাহিত্যের যোগফল। আমার পাশের বাড়ির রাজীবরা খাসা লোক। ওর দাদা, বাবা, ওরা সবাই কিন্তু ভালো হলে কি হবে, মনের ভাব ওরা ঠিক মতন প্রকাশ করতে পারে না। সেটা আমাদের ভাষার গোলমালে কি ওদের মাথার গোলমালে তা এখনও আমি ঠাউর করে উঠতে পারিনি। কিন্তু যখনই না আমি তাদের কিছু জিজ্ঞেস করছি, তার জবাব যা পেয়েছি তা থেকে দেখেছি মাথা মুন্ড কোনো মানেই খুঁজে পাওয়া যায় না। কেন, এই আজই তো বেরুবার মুখেই রাজীবের দাদার সঙ্গে দেখা। জিজ্ঞেস করলুম, কেমন আছো হে? এই কেটে যাচ্ছে একরকম। কেটে যাচ্ছে শুনে পিলে চমকাই, কিন্তু তখন ভারী তাড়া, ফুরসত নেই দাঁড়াবার। নইলে কি কাটছে, কেন কাটছে, কোথায় কাটছে, কিভাবে কাটছে, কবের থেকে কাটছে, এসবের খবর নেবার চেষ্টা করতুম। বাজারের পথে রাজীবের বাবাকে পাই। এই যে, কেমন আছেন মুখুজ্জে মশাই? আগে যেমন রেখেছেন। কেউ কি একটা জবাব হলো নাকি? এ থেকে ভদ্রলোকের দেহ মনের বর্তমান অবস্থার কতখানি আমি টের পাব? কে রেখেছেন আর কেনই বা রেখেছেন, তারই বা কি কোনো হদিশ পাওয়া যায়? তোমরাই বলো। ঝি সঙ্গে নিয়ে বাজারে চলেছেন, তখন আর তাঁকে জেরা করে জানা গেল না। অগত্যা ঝিকেই প্রশ্ন করি, তুমি কেমন গো বুড়ি? এই আপনাদের ছিচরণের আশীর্বাদে। আপ্যায়িত হয়ে বুড়ি যেন গলে পড়ে। ছিচরণকে আমি চিনি না, তার আশীর্বাদের এত বহর কেন, বাতিকি বা কিসের, তাও আমার জানা নেই। কিন্তু সঠিক উত্তর না পাওয়ার জন্য ও আর ছিচরণ দুজনের ওপর নিদারুণ চটে গেলাম। এক বন্ধুর সঙ্গে মোলাকাত হঠাৎ, অনেক দিন পরে দেখা। কুশল প্রশ্ন করি, মহেন্দ্র যে, ভালো আছো তো? এই একরকম। এও কি একটা কথার মতো কথা হলো? ভালো থাকার আবার একরকম, দুরকম, নানা রকম আছে নাকি? বন্ধু বলে কিছু আর বলি না, মনে মনে ভারী বিরক্তি বোধ করি। বিকেলে যখন আমি বাসামুখো, সেই সময় রাজীবও, খাসা ছেলে রাজীব, সেও দেখছি ফিরছে স্কুল থেকে। এই যে রাজীবচন্দর, চলছে কীরকম? চমৎকার। না, এবার খেপেই যেতে হলো। যখনই ওকে কোনো কথা, তা ওর স্বাস্থ্য কি খেলাধুলা কি পড়াশোনা যা কিছুর সম্পর্কেই জিজ্ঞেস করেছি, তখনই ওর ওই একই জবাব, চমৎকার। এছাড়া যেন আর অন্য কথা ওর ভাঁড়ারে নেই। আলাদা কোনো বুলিও জানে না। বাড়ি ফিরে ভারী খারাপ লাগে। এ কি, সবারই কি মাথা খারাপ নাকি? আবাল বৃদ্ধ বনিতা সকলের, এবং একসঙ্গেই? আশ্চর্য! দুনিয়া শুদ্ধ সবারই ঘিলুর গোলমাল, না আমাদের ভাষার ভেতরেই গলদ, তাই নিয়ে মাথা ঘামাই। এইরকম হেয়ালিপনার খেয়ালি জবাবে কবিরাই খালি খুশি হতে পারেন। আমার যুক্তিবাদী বৈজ্ঞানিক মন কিন্তু ভীষণ বিচলিত হয়, মাথা ঘামাতে হয় আমায়। আচ্ছা, আমাদের ভাষাকে অঙ্কের নিয়মে বেঁধে দিলে কেমন হয়, বিশেষ করে বিশেষণ আর ক্রিয়াপদের? অঙ্কের নির্দেশের মধ্যে তো ভুল হবার কিছু নেই। ফিগার্স ডু নট লাই। অঙ্কেরা মিথ্যেবাদী হয় না, মিথ্যে কথা বলতে জানে না। এই বলে একটা বয়েত আছে না ইংরাজিতে, সংখ্যার মধ্যে বাঁধা পড়লে সংখ্যার কিছুই থাকে না, আর ভাষা ভাষা ভাবটা কেটে যায় ভাষার। অঙ্কের নিরিখটাই সবচেয়ে ঠিক বলে মনে হয়। 100কেই পুরো সংখ্যা ধরা যাক তাহলে। আমাদের দেহের, মনের, বিদ্যার, বুদ্ধির, রূপের, গুণের, এক কথায় সব কিছুর সম্পূর্ণতা জ্ঞাপক সংখ্যা হলো গিয়ে 100, এবং ওই সংখ্যার অনুপাতের দ্বারাই অবস্থাভেদের তারতম্য বুঝতে হবে আমাদের। এরপর আর বোধগম্য হবার কি বাধা রইল? উদাহরণ, নিয়মকানুন মেনে এরপর রাজীবের বাবাকে গিয়ে যদি আমি জিজ্ঞেস করি, কেমন আছেন মশাই, ভালো তো? এবং সম্পূর্ণ সুস্থ অবস্থার সংখ্যা যদি হয় 100, তাহলে ভেবেচিন্তে অনেক হিসেব করে তাকে উত্তর দিতে হবে, এই ভালো আছি এখন, পরশু পেটের অসুখে 10 দাঁড়িয়েছিল, কাল দাঁতের ব্যথায় 7 ছিলাম,
আর যখন দাঁত তোলাই তখন তো কাত, প্রায় নাই বললেই হয়। এই যাই আর কি। তারপর অনেকক্ষণ জিরো, বারপর সামলে উঠলাম। সেই থেকেই একটু দুর্বল বোধ করছি নিজেকে এখন। এই 53। অর্থাৎ যেদিন যখন যেমন তার শরীর গতিক। আমার বিস্ময় প্রকাশ বরং আরও একটু তিনি যোগ করতে পারেন। হ্যাঁ, 52ই ছিলাম মশাই, কিন্তু আপনার সহানুভূতি প্রকাশের পর এখন একটু ভালো বোধ করছি আরও। তা ওই যাহা 52 তাহা 53। সবসময়েই মানুষ কিছু একরকম থাকে না, সুতরাং সবসময়েই উত্তর একরকম হবে কেন? এমনি সব ব্যাপারেই ভাব প্রকাশের দিকে ভাষায় যে অসুবিধে আছে, সংখ্যার যোগে তা দূর হবেই। যেমন করে কুয়াশা দূর হয়ে যায় সূর্যোদয়ের ধাক্কায়, সাহিত্য আর অঙ্কের যোগাযোগে সাহিত্যের শ্রীবৃদ্ধিই হবে নির্ঘাত। অঙ্কের সম্বন্ধেও আমাদের আতঙ্ক কমে যাবে ঢের, সেইটাই উপরন্তু, অর্থাৎ লাভের উপরই, ফাওয়ের উপর থাউকো। না, এ বিষয়ে রাজীবের বাবার সঙ্গে একটা বোঝাপড়া হওয়ার দরকার এখুনি, এই দণ্ডেই, এবং রাজীবের সঙ্গেও। তখনই বেরিয়ে পড়ি 62 বেগে। ওদের বাড়ি বরাবর গেছি। দেখি শ্রীমান রাজীবলোচন সদর রাস্তায় দাঁড়িয়েই ঘুড়ি ওড়াচ্ছেন 98 মনোযোগে। খুব যে ঘুড়ি ওড়াচ্ছ দেখছি। চমৎকার, আমার প্রশ্নের জবাবে ভদ্রলোকের সেই এক কথা। কিন্তু বাড়ির ছাদে ওড়ালেই ভালো ছিল নাকি? তোমাদের বাড়ির ছাদে তো বারান্দা নেই। ঘুড়ি উত্থান আর তোমার পতন দুটোই একসঙ্গে হতে পারত, তাহলে খুব সুবিধের হতো না? চমৎকার। তোমার বাবা কি করছেন এখন? বলতে বলতেই সে পিছু হটতে শুরু করে ঘুড়ির তাল সামলাবার তালেই, চোখকে আকাশে রেখে পুরোপুরি 100ই। ওর মনও ঘুড়ির সঙ্গে একই সূত্রে লটকানো। ওর স্থূল রাজীব অংশই কেবল পিছু হটে আসে পৃথিবীতে, আসে চকিতের মধ্যে, আর 92 বেগে এত তাড়াতাড়ি যে আমি ভূক্ষেপ করবার অবসর পাই না। এক মুহূর্তে সে আমার 100 কাছাকাছি এসে পড়ে। 100 মানে ঘনিষ্ঠতার চরম যাকে বলা যায়। আমি কোঁকিয়ে উঠি সেই ধাক্কায়। কানা নাকি মশাই? আমার দিকে না তাকিয়েই ওর জিজ্ঞাসা। তুমি 87 নাবালক, কি আর বলবো তোমায়। দেখতে পান না চোখে? আকাশে চোখ রেখেই ওর চোখা প্রশ্ন। বরং 75 চক্ষুষ্মান, 100ই ছিলাম, কিন্তু তোমার লাটাইয়ের চোট লেগে চশমার একটা পাল্লা ভেঙে গিয়ে বাঁ চোখে এখন অর্ধেক দেখছি। বলে আমার আরও অনুযোগ। একটা পাল্লা মানে চশমাটার 50 পাল্লাই বলা যায়। তোমার পাল্লায় পড়ে এই দশা হলো আমার। এবার সে ফিরে তাকায় 93 বিস্মিত হয়ে। কি বললেন? আমার ধারণা ছিল তুমি 42 বুদ্ধিমান, কিন্তু দেখছি তা নয়। বয়স 13 হলে হবে কি, এই 13তেই 3 13 39 পেকে গেছো তুমি। 72 হতভম্ব হয়ে যায় সে। কী সব আবুল তাবুল বকছেন মশাই, পাগলের মতো। এখন দেখছি তুমি 89 ইঁচুর পাকা। আর আপনি 500 উজবুক, জোর গলাতেই সে জাহির করে। আমি 97 অগ্নিশর্মা হই, 5 আঙুলে ওর 50 কান পাকড়ে ধরি। বললেই হলো 500, সংখ্যা দর্শন বোঝা অত সোজা না, 100-র ওপরে সংখ্যাই নেই। বলে ওর 43 কান পাকড়ে 75 জোরে 85 আরামে মলতে শুরু করে দিই। ভাবতে থাকি মোট কান সংখ্যার বাকি 50কে রেহাই দেব, না একসঙ্গেই বাগিয়ে ধরব, কিংবা আমার মুক্ত 50 হাতে ওর 22 গালে 82 জোরালো এক চর কষিয়ে দেব এক্ষুনি। ইত্যাকার বিবেচনা করছি এমন সময়ে ও তীব্র চিৎকার শুরু করে দেয়। ওর বাবা ছুটে আসেন টেলিগ্রামের মতো, ওর দাদাও আসে পাশের বাড়ির তাসের আড্ডা ফেলে, পাড়াপড়শিরাও। সকালের দেখা হওয়া সেই বন্ধুটিও এই মাহেন্দ্রক্ষণে এসে জোটেন কোত্থেকে। 26 কান্নার আওয়াজে 63 গলার অস্পষ্টতা মিলিয়ে তারস্বরে আওড়াতে থাকে রাজীব। আমি ঘুড়ি ওড়াচ্ছি, কোথাও কিছু নেই, কোনো বলা কওয়া না। এই লোকটা হঠাৎ খেপে গিয়ে ধরে ধরে মারছে কেবল আমায়, আর অঙ্ক কষে কষে কী সব গালাগাল দিচ্ছে। শুনেই সবাই আস্তিন গোটাতে শুরু করে। আমার বন্ধু মহেন্দ্র এসে মাঝখানে পড়েন। আহা, করছেন কি দেখছেন না ভদ্রলোকের হিস্টিরিয়া হয়েছে?
দেখছেন না, চোখ লাল আর গা কাঁপছে ওর। এসবই তো হিস্টেরিয়ার লক্ষণ। চোখ লাল আমার 94 আগে, কাঁপছিও সেই কারণেই। হিস্টেরিয়া না কচু, তবু ওদের 72 বোকামি আমাকে 92 অবাক করে দেয়। আমার বন্ধু অকস্মাৎ ডাক্তার হয়ে ওঠেন। জল, কেবল জলই হচ্ছে এ রোগের ওষুধ। মাথায় রক্ত উঠলেই মৃত্যু, রক্ষে নেই তাহলে আর। হিস্টেরিয়ার নামে ওদের বীর রস অচিরে অপত্য স্নেহে পরিণত হয়। যে যার বাড়িতে ছুটে যায়, এক এক বালতি জল নিয়ে বেরিয়ে আসে ছুটতে ছুটতে। আমার মাথায় ঢালতে আরম্ভ করে সবাই মিলে। বাধা দেবার আগেই বালতি খালি হয়েছে। কাপড় জামা ভিজে আমার 100, মানে 100ই। এ কি আপদ বলো দেখি, ভারী বিচ্ছিরি। আমি পালাবার চেষ্টা করি, কয়েকজন মিলে চেপে ধরে আমায়। আরও 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 বালতি খালি হতে থাকে। হাঙ্গামা আর কাকে বলে! একে পৌষের 95 শীত, তার উপরে 52 কনকনে ঠান্ডা জল, তার উপরে আবার এই দুর্যোগেই সাঁই সাঁই করে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। 77 শীতল, কাহা তো কার সহা যায়। এক ঝটকায় হাত পা ছাড়িয়ে নিই, বলি, তোমাদের এই 49 পাগলামি বরদাস্ত করা সম্ভব নয় আমার পক্ষে। এই বলে এক দৌড়ে যেই না আমি 65 দিতে যাচ্ছি, ওরা 77 ক্ষিপ্রতাই আমাকে পাকড়ে ফেলে। ফলে আমারই চাদর দিয়ে বাঁধে আমাকে ল্যাম্পপোস্টের সঙ্গে। 88 কষ্ট বোধ হতে থাকে আমার, কষ্টের চূড়ান্ত যাকে বলে। এমনি সময়ে এক হোসপাইওয়ালা রাস্তায় জল দিতে আসে। রাজীব তার হাত থেকে পাইপ হাতিয়ে আমাকেই লক্ষ্য করে। তার যাবতীয় রাগ জলাঞ্জলি দিয়ে কর্ণমর্দনের বেদনা ভুলে আমার পীড়নের সাধু প্রতিশোধ নিতে চাই। শিশু ভোলানাথ 1 নম্বর। এই এই এই, ও কি হচ্ছে? চেঁচিয়ে উঠেছি আমি। 60-এর বাছা, শুনবে কেন সে? উন্মুখ জলের তোড় ছেড়ে দেয় সে আমার মুখের ওপর 56 পুলকে, অর্থাৎ পুলকের সেই ডিগ্রিতে যেখানে সে নিজে ছাপিয়ে উঠেছে এবং ছাপাতে চাইছে অপর কেউ। এতক্ষণে ঠিক হয়েছে। বন্ধুবার উৎসাহে 69 হয়ে ওঠেন। এইবার ঠান্ডা হবে। জলের গোত্তায় সে ধাক্কা মারে নাকে, চোখে, মুখে, মাথায়, গায়ে। কোথায় না! কতক্ষণ আর এই বরফি জলের টাল সামলানো সম্ভব একজনের পক্ষে? ক্রমশই আমি কাহিল মেরে আসি একেবারে ঠান্ডা হাতে, অর্থাৎ 5:75 পেতে বেশি দেরি নেই বুঝতে, আর বিলম্ব হয় না আমার। এর পরের ইতিহাস অতি সংক্ষিপ্তই। জলযোগের পর অ্যাম্বুলেন্স যোগে আমাকে পাঠিয়ে দেয় হাসপাতালে। সেখানেই এখন আমি। হিস্টেরিয়ার কবল থেকে বেঁচেছি, এখন ভুগছি খালি নিউমোনিয়ায়। অমন 55 জল চিকিৎসার পরিণাম তো একটা আছেই। অঙ্ক আর সাহিত্যের যোগাযোগে যে আবিষ্কারটা আমি করেছিলাম, সেটা আর চালু করা গেল না এ বাজারে। আঙ্কিক সাহিত্যিকের 99 দশায়, অর্থাৎ অন্তিম অবস্থায়, তার সাহিত্য অঙ্কের জবনিকা পতন হলো। সাহিত্য প্লাস অঙ্ক, তার সঙ্গে যদি সামান্য একটা ছেলেকে যোগ দেওয়া যায়, তার ফল দাঁড়ায় প্রাণবিয়োগ, অর্থাৎ একেবারে শূন্য। ক্ষুদ্র বৃহৎ একই কি আর 100ই কি, সব ব্যাপারেই ছেলেদের পাশ কাটিয়ে যাওয়া নিরাপদ। চাইল্ড ইজ দি ফাদার অফ ম্যান, ওয়ার্ডসওয়ার্থ বলেছেন। এই কথাগুলোর মানে আমি বুঝতে পারলাম এতদিনে, আমার হাড়ে হাড়ে। এর যথার্থ দামও এতদিনে আত্মসাৎ করতে পারলাম, অর্থাৎ ছেলেরা হচ্ছে মানুষের বাবা, আর বাবার সঙ্গে লাগতে গেলে কাবার হতে কতক্ষণ। আবিষ্কারকের ক্রমপরিণতি খুব সুবিধের হলো না, সেজন্য দুঃখ নেই। কোনো দেশে কোনো কালেই হয় না, ইতিহাস পড়ে জানা গেছে। যাই হোক, এই সুযোগে সেই ভদ্রলোক, সেই মহেন্দ্রবাবু, মহেন্দ্রক্ষণে যিনি অযাচিত এসে বন্ধুকৃত করেছিলেন, তাঁকে ধন্যবাদ দিয়ে রাখি। হিস্টেরিয়ার টাল সামলেছি, নিউমোনিয়ার ধাক্কা সামলাবো কিনা কে জানে। আগে থেকে দিয়ে রাখাই ভালো। 67 জলকষ্টের কথা আর মনে নেই, এখন 76 মন্বন্তর আমার সম্মুখে। সাবু বার্লি খালি পত্ত আমার এখন। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।